মন্দির কেউ বানানোর পরে আমি যাব কিন্তু মন্দিরে। আজকে কামাখ্যা মন্দির কে বানিয়েছিল, সেই কে নরকাসুর বানিয়েছিল। তো আমরা নরকাসুরের নাম কেউ জানে না, কিন্তু কামাখ্যায় যায় মায়ের দর্শন করতে, লোকে আশীর্বাদ নিতে। তো মন্দির হবেই, আর আমরা যারা ভগবানের ভক্ত তারা মন্দিরে যাব। মন্দির হোক আমরা দেখতে যাব, কে বলছে? না, দিলীপ ঘোষ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করেছে, আর সেই মন্দির তৈরি হলে দর্শন করতে যাবে বা দেখতে যাবে বলছে দিলীপ ঘোষ। তাহলে কি দিলীপ ঘোষ অমিত শাহ থেকে সেই গ্রিন কার্ডটা পেয়ে গিয়েছে যে যা সিমরান জিলে আপনার জিন্দেগি? না হলে যে দিলীপ ঘোষ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন হওয়া দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়াকে কেন্দ্র করে দীর্ঘ 1 বছরের বেশি সময় দল থেকে নির্বাসিত ছিল, এমনকি পার্টি অফিসে বসার ঘরটা পর্যন্ত তার থেকে পার্টি কেড়ে নিয়েছিল, আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা মন্দির দর্শন করতে যাওয়ার কথা বলছে দিলীপ ঘোষ? উত্তরটা হ্যাঁ। আগামী দিনে বঙ্গ বিজেপি কেন, দিলীপ ঘোষকে রোকার ক্ষমতা অমিত শাহর হাতেও থাকছে না। কারণ ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতির চেয়ারে জেপি নাড্ডার পরে যিনি বসতে চলেছে, তার সঙ্গে দিলীপ ঘোষের বহুত কারিবি রিস্তা। উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন, কিন্তু ট্রেন ছেড়ে গেছে। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার্ক সার্কাসে মিছিল করেন, তাকে হিন্দুরা বিশ্বাস করে না। হ্যাঁ, কিন্তু যে সাবুদ্দিনের বাড়িতে গিয়ে 3 বাটি গরুর মাংস খেয়ে ফেস টুপি পরে ইফতার পার্টিতে গিয়ে নামাজ পড়ে কপালে তিলক কেটে গেরুয়া বসন চাপিয়ে গায়ে নিজেকে হিন্দুদের বন্ধু বলে, তাকে ঠিক এই বাংলার মানুষরা বিশ্বাস করবে, তাই তো শুভেন্দু বাবু? আজকে অনেক মেকি হিন্দু হয়ে গেছে, তারা হিন্দু প্রেমী দেখাচ্ছে। কাল পর্যন্ত তারা টুপি পরে নামাজ পড়েছে, ইফতার করেছে, তারা হিন্দু নেতা হয়ে যাচ্ছে তিলক লাগিয়ে দিয়ে। আমি বলি না, আমি কোনো মন্তব্য করব না, আমি মন্তব্য করব না। দেখুন, যে যাই বলুন না কেন, জোকের জন্য যেমন নুনের প্রয়োজন, তেমন শুভেন্দুর জন্য দিলীপের প্রয়োজন। বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ অ্যাক্টিভ থাকলে আর শুভেন্দুকে জব্দ করার জন্য কারোর প্রয়োজন লাগবে না। একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ। 2020 সাল পর্যন্ত বাব্বাটা মুসলমানদের পায়ে পড়ে যাতে উঠল, আর আজকের 4 দিন ভারতীয় জনতা পার্টিতে এসে কপালে তিলক কেটে গায়ে গেরুয়া বসন চাপিয়ে নিজেকে হিন্দুদের বন্ধু বলছে, হিন্দু দরদি প্রমাণ করতে চাইছে। বিরাট সনাতনী সাজছে উনি, বাংলার মানুষ দেখছে। হ্যাঁ, এবং এটাও দেখবেন আগামী দিনে যদি এই ভারতীয় জনতা পার্টি এই শুভেন্দু অধিকারীকে লাথি মারে, তাহলে আবার এই শুভেন্দু অধিকারী 3 বাটি খাবে, এবং বাব্বাটা মিলে যেমন মুসলমানদের পায়ে পড়েছিল, তেমন আবার মুসলমানদের পায়ে ধরা শুরু করবে। বিজেপিকে আনুন, ফোন করতে হবে না। হিন্দু হন আর মুসলমান হন, ভারতীয় হলেই বাড়ি পাবেন। মোদিজি দেবে 1,20,000, আগামী বিজেপির সরকার দেবে 1,80,000, 3 লাখের বাড়ি। সৌর আলো দেবে, অরুণোদয়, ইলেকট্রিক বিল দিতে হবে না। দেখুন, আমরা তো জানি শীতকালে মূলো খেলে ঘন ঘন পশ্চাৎপদ দিয়ে গ্যাস নির্গত হয়, কিন্তু এনার তো দেখছি সেই গ্যাসটা সম্পূর্ণ মাথায় উঠে গিয়েছে। কয়েকদিন আগে বা কয়েক মাস আগে এই শুভেন্দু অধিকারী বলেছিল ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে 2,500 টাকা করে দেবে। উপরন্তু যে লক্ষ্মীর ভান্ডারকে উনি এবং ওনার দলের চামচারা ভিক্ষা বলেছিল এক সময়, আবার এই শুভেন্দু অধিকারী এখন বলছে ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতায় এলে আবাস যোজনার টাকা বাড়িয়ে 3 লক্ষ করে দেবে। উপরন্তু যে আবাস যোজনার টাকা উনি চিঠি লিখে এবং ওনার দলের সাংসদরা ধর্ণা দিয়ে কেন্দ্র সরকারকে আটকে রাখতে বাধ্য করেছে। ভারত সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে 1 টাকাও দিতে দেবো না। 100 দিনের টাকা বন্ধ আছে, আবাস যোজনা বন্ধ আছে, 1 টাকা পায় দ্বাদশ অর্থ কমিশন, ওটাও বন্ধ করার ব্যবস্থা হয়েছে। গজব টুপিবাজ আদমি। বলছি, ডিয়ার শুভেন্দু বাবু, বাংলার মানুষকে আর কত হাসাবেন আপনাদের এই জোকারগিরি দিয়ে? আসলে উনি খুব ভালো বুঝে গিয়েছে এবারেও শিখে ছিটছে না ভারতীয় জনতা পার্টির এই বাংলাতে, আর সে কারণে যে সমস্ত ইস্যুগুলোতে বিগত দিনে ভারতীয় জনতা পার্টি ও উনি কোমর বেঁধে বিরোধিতা করেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে, সেই সমস্ত ইস্যুগুলোকে বর্তমানে কপি করতে শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প খুলেছে, উনি আবার সেটাকে কপি করে বর্তমানে মাচা টানিয়ে কয়েক জায়গায় প্রেশার মাপার লোক বসিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক অফিসে ইডির হানার প্রতিবাদে যাদবপুর থেকে হেঁটে হাজরা মোড় পর্যন্ত গিয়েছে, উনি ঠিক তার পরের দিনকে যাদবপুর থেকে হাঁটা শুরু করেছে, যদিও এসে আনোয়ার শাহ হাঁপিয়ে উঠেছে। এবং তৃণমূলের এমপিরা ইডি বা কেন্দ্রীয় সংস্থাগুলোর অতি সক্রিয়তার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে দিল্লিতে ধর্ণা দিয়েছে। উনি এখন নবান্নের সামনে ধর্ণা দেবে বলে বায়না ধরেছে। পুলিশ পারমিশন দেয়নি, উনি আদালতে ছুটেছে, আর আদালত আজকের ওনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সামনে নয়,
যা ইচ্ছা করো নবান্নের পিছনে গিয়ে। আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা ঠিক করেছিলাম ফাইল, ল্যাপটপ আর আজকে তো যুক্ত হলো মোবাইল ফোন, সেইগুলো উদ্ধারের দাবিতে যাতে মুখ্যমন্ত্রী জমা দেন, সেই দাবিতে আমরা নবান্নর সামনে বসার জন্য আবেদন করেছিলাম হাওড়া পুলিশকে। এরা আবেদন রিজেক্ট করে 15 অথবা 16 যে কোনো দিন 11টা থেকে 5টা। এবং আমরা সিঙ্গেল বেঞ্চে যাই, রাজ্য সরকার তীব্র আপত্তি করেন। আপত্তি করার পরে আজকেও সারাদিন হিয়ারিং হয়েছে। আপত্তি করার পরে একটু আগে অর্ডার আপলোড হয়েছে। মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা, উনি পুলিশের কথাই মেনে নিয়েছেন, যদিও পুলিশ প্রথম থেকে কোথাও সামনে পিছনে কোথাও বসতে দিতে রাজি ছিল না। মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বসতে পারবো, এটা বলেছেন। আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি। আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি। गजब बेइज्जती है। শঙ্কর ঘোষ বিজেপি করেন, তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না। আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি। ভাবুন তাহলে, আদালত খুব ভালো বুঝে গিয়েছে ওনাদের জায়গা নবান্নের সামনে নয়, নবান্নের পিছনে। একটা আপাতমস্তক নির্লজ্জ বেহায়া। বিগত দিনে এমন বিরোধী দলনেতা দেখেনি এই বাংলা। কথায় কথায় উনি আদালতে ছোটে, কথায় কথায় মামলা ঠোকেন, আবার সেটাকে গর্ব করে বলেন আমি 103 বার কোর্টে গিয়েছি, আদালতে গিয়েছি। তা মশাই আরো 26-এর আগে বার পঞ্চায়েত যান, যদি ওই আদালত নবান্নের চাবিটা তুলে দেয় আপনার হাতে। কিন্তু পার্টি যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি বিধানসভা ভোটে দাঁড়াবেন কিনা, আমি সেক্ষেত্রে বলবো পার্টি যা সিদ্ধান্ত নেবে তাই। কেন বাবা, আমি ভবানীপুর থেকে দাঁড়াবো, নন্দীগ্রামে ওনাকে হারিয়েছি, ভবানীপুর থেকেও হারাবো, হারিয়ে ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। বেলুন ফুস। এখন পার্টির ওপরে সবটাই ছেড়ে দিচ্ছেন, পার্টি যা করবে তাই। গতকাল আমি আপনাদেরকে বলেছিলাম না, উনি নন্দীগ্রাম থেকেও কেটে ওঠা রাস্তা খুঁজছে। বর্তমানে তৃণমূল কংগ্রেস যেভাবে নন্দীগ্রামকে ফোকাস করে আগাচ্ছে, তাতে নন্দীগ্রামে যে ওনার হাওয়া টাইট হতে চলেছে আগামী 2026 নির্বাচনে, উনিও তা খুব ভালোভাবে বুঝে গিয়েছে। যে কারণে এখন থেকে পার্টির ঘাড়ে বন্দুক রেখে দিচ্ছেন এবং মিলিয়ে নেবেন। আশ্চর্য হওয়ার কিছু থাকবে না যদি আগামী 2026 বিধানসভা নির্বাচনে উনি কোনো কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতাও না করেন। হ্যাঁ, তেমন সম্ভাবনাও আছে, আর যার পূর্বাভাস উনি এখন থেকে দিয়ে রাখছেন। আগামী 2026 বিধানসভা নির্বাচনে উনি জল মাপবেন। সবাই মিলে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। आप क्रोनोलॉजी समझ लीजिए। আপনি কোন চ্যানেল? আমি এই প্রশ্নের উত্তর দেব না। না, উনি উত্তর দেবেন না। উনি তো কেবল চন্তু পানকে খোঁজে, যে ষাঁড়ের মতো চিল্লাবে আর উনি শুয়োরের মতো ঘোঁত ঘোঁত করে উত্তর দেবে। একজন বিরোধী দলনেতা যে সারাদিনে 4টে 5টা 6টা সাংবাদিক সম্মেলন করে, যে সারাদিন মিডিয়াতে ভেসে থাকতে ভালোবাসে, তাকে একটা জায়গা মতো বা একটা উপযুক্ত প্রশ্ন করো, ব্যাস বলতি বন্ধ, হাওয়া ফুস। কি এমন প্রশ্নটা করেছে? প্রশ্ন করেছে নন্দীগ্রামের বিওলোরা কেন এত সংখ্যায় পদত্যাগ করছে। উত্তর দেওয়ার পরিবর্তে উনি চ্যানেলের নাম জিজ্ঞাসা করছে। আর এই কারণে ওনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছে সেবাশ্রয়ে গিয়ে চিকিৎসা করাতে। সুতরাং সেবাশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, আশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে। কারোর বুকের পাঁটা থাকলে আটকে দেখাবে। খুব বড় বড় কথা। বিজেপির নেতারা একবার এসে ওইখানে ঘুরে যাক। যাদের মাথার সমস্যা রয়েছে, ভাঁট বকে সকাল থেকে রাত অবধি, এখানে সাইকিয়াট্রিস্ট রাখা রয়েছে, নিউরোলজিস্ট আছে, যার যা প্রয়োজন আসুন। অবারিত দ্বার, কোনো অসুবিধা নেই, বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকাল তার এই বক্তব্যের মধ্যে কারো নাম ধরেনি বা কারো ইন্ডিকেট করেনি, কারো ইঙ্গিত করেও বলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র বলেছে যে যাদের মানসিক সমস্যা রয়েছে তারা যেহেতু সেবাশ্রয়ে সাইকিয়াট্রিক থাকবে, সেহেতু তারা সেখানে এসে তাদের মানসিক চিকিৎসা করাতে পারে। কিন্তু ওই কথায় আছে, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। দেখুন কে উত্তর দিচ্ছে। উনি কিছু কথা বলেছেন, আমি সাধারণত ওনার কথার প্রতিক্রিয়া দিই না। উনি বলেছেন যে ডায়মন্ড হারবার মডেল কেমন এটা বিজেপি দেখুক, এবং উনি একবারও আমার নাম উচ্চারণ করেননি। বিজেপিকে এবং বিজেপির এমএলএদেরকে বা বিজেপির নির্বাচিত লোকদেরকে, কেন্দ্রীয় সরকারকে অ্যাটাক করেছেন। আমি ঠিক একইভাবে উনাকে, যেহেতু আমি ওই এলাকার বিধায়ক, রিপ্রেজেন্টেটিভ, কার্যত আমাকে টার্গেট করে লক্ষ্য করেই উনারা এখানে এটা করেছেন। আমি ওনাকে প্রথম প্রশ্ন করি যে আপনার
পিসিমণি 1,08,000 ভোট পাওয়ার পরেও নন্দীগ্রামে আসেননি কেন, উনার প্রতিশ্রুতি পূরণ করেননি কেন? যে নন্দীগ্রামের জন্য সিঙ্গুর তো ফ্লপ এবং ফেল কেস। সিঙ্গুর আন্দোলনে আমারও সমর্থন ছিল না, মুখ ফুটে না বললেও ভিতর থেকে আমরা কেউ সমর্থন করিনি। वाह क्या सीन है, वाह क्या सीन है। হ্যাঁ, সত্যি ওনার মাথাটা গিয়েছে। না হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঢিলছোড়া প্রশ্নের জবাব দিয়ে কেউ নিজেকে পাগল প্রমাণ করে, আর এখন উনি বলছে আমি সিঙ্গুর আন্দোলনকে তখন সমর্থন করিনি। আরে মশাই, আপনি সমর্থন কি করবেন এটা বলুন। যে সিঙ্গুর আন্দোলনে আপনাকে ডাকবে তখন আপনি এত বড় হুনোই তৈরি হননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিঙ্গুর আন্দোলনের মঞ্চ আলো করে আপনি যে পার্টিতে আছেন বর্তমানে, সেই ভারতীয় জনতা পার্টির হোম মিনিস্টার রাজনাথ সিং এবং তৎকালীন রাজ্য সভাপতি তথাগত রায় বসেছিলেন। আপনি আজকের সেই সিঙ্গুর আন্দোলনকে সমর্থন করেন না বলে তো সরাসরি ভারতীয় জনতা পার্টিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আপনার এই বক্তব্য যদি ওপর মহল পর্যন্ত পৌঁছায়, আপনার চাকরি টিকবে তো? এমনিতে আপনার চাকরি 2026-এর পরে যাবে, কারণ আপনাদের এই লাগাতার উগ্র হিন্দুত্ববাদ ও মুসলিম বিরোধিতা আর বর্তমানে SIR, যাকে আপনারা কোলের ছেলে করে লাফালাফি শুরু করেছেন, তার ফান্দা যেভাবে দিন প্রতিদিন আপনাদের গলায় চেপে বসছে এবং বাঙালি বিদ্বেষ যেভাবে আপনাদের প্রতি বাড়ছে, তাতে করে আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই বাংলায় মুখ্যমন্ত্রী পরিবর্তন হোক না হোক, নির্ঘাত বিরোধী দলনেতা পরিবর্তন হবেই হবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।